ইউ স্টুপিড গার্ল, আমি নিভ্রনীল। সাফা ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকালো আর মুখে বলে উঠল, আপনি মডেল নাকি ভিলেন বলবেন? দুইটা রোল কিভাবে করছেন? ও মাই গড, আপনি সেই লোক না যে আমার মাথা ফাটিয়েছেন? ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আমি ইচ্ছে করে নির্দোষ মানুষকে কখনো মারি না। বাই দ্য ওয়ে, তুমি খেলে খাও, না খেলে নেই। কথাটা বলেই নিভ্র হাঁটা ধরে। উপকার করতে এসেছিল যদিও এটা সে খুবই কম করে, কিন্তু কেন যেন এই মেয়েটাকে করতে ইচ্ছে হলো। কিন্তু এই যে মৃত শয্যা যাত্রী হয়েও নিজের লেকচার ঝাড়বে এটা তার জানা ছিল না। সাফা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে কাশতে কাশতে এক প্রকার দৌড়ে নিভ্রর কাছে গিয়ে পানির বোতল টেনে নিয়ে আবার ব্রেঞ্চে বসে ঢকঢক করে পানি গিলিয়ে নিল। নিভ্র অবাক হলো না, প্যান্টের পকেটে হাত দিয়ে শটাং হয়ে দাঁড়িয়ে সাফাকে দেখতে শুরু করে। মেয়েটা যে কি সেটা এই নিভ্রনীল বুঝতে পারে না। ভাবতেই তার অবাক লাগে, যেখানে মানুষের কথা বলার দৃষ্টি, চেহারার ভাবভঙ্গি দেখেই সে ওই মানুষ সম্পর্কে শর্ট টাইম বায়োডাটা দিয়ে দিতে পারবে, সেখানে এই মেয়েটা বেলায় সে কিছুই তেমন বলতে পারবে না। সাফা পানি খেয়ে লাল লাল চোখে বলে ওঠে, ওই ভিলেন মডেল ফডেল, আপনি না আমার থেকে 5 টাকা পাবেন? আমার কিন্তু মনে আছে। নিভ্র বিরক্ত হলো। মেয়েটার বেশিরভাগ কথাই তার রাগ হওয়ার কথা, কিন্তু তা হয় না, শুধু বিরক্তিটা অব্যাহত থাকে। নিভ্র হাঁটা ধরে। এখানে বেশিক্ষণ থাকা মানে নিজের 12টা বাজানো, এটা সে জানে, তাই হাঁটা ধরে। কিন্তু সাফা তো সাফাই। ফুচকার দোকানের বিল দিয়ে সাফা দৌড়ে নিভ্রর হাত ধরে, সাথে সাথে নিভ্র চমকে তাকায়। সাফার দিকে অগ্নিময় দৃষ্টিতে তাকাতে সাফা পাত্তা না দিয়ে দাঁত কেলিয়ে পাগুলো উঁচু করে নিভ্রর কানের কাছে এসে বলে ওঠে, সামনে না গুন্ডারা মারামারি করছে, আমার দেখতে ইচ্ছে করছে, বুঝলেন? কিন্তু ওরা যদি আমাকেও মারে তবে আমি শেষ। তাই আপনার মতো মডেল ফডেল আর ভিলেন যদি আমার সাথে থাকে তবে দেখতে মজা হবে, আপনিও মজা পাবেন আর আপনিও মজা পাবেন। আরে আপনি তো তেমন মারামারি পারেন না, কিন্তু ওই যে গুন্ডাটা আছে না, কি যেন নাম, রিফাত, রিফাত মনে পড়েছে, সে হেব্বি মায়ের পারে। চলেন না দেখি, তার বিনিময়ে আমি আপনাকে আরো 5 টাকা বাড়িয়ে 20 টাকাও করতে পারি। বিগ অফার, রাজি হলে আপনার এই লাভ লক্সমি কো ঠোকরাতে নেই। নিভ্র অবাক চোখে তাকালো। মারামারি দেখার মাঝে কি মজা হতে পারে, আর তাকে নিয়ে যেতে চাইছে। এমনি তো জানেও না ওই রিফাত তারই লোক, আর বলে কিনা মারামারি পারে না। কথাটা শুনে নিভ্র মনে মনে বাঁকা হাসে। এই মেয়ে তাকে চিনে না, তাই ভয়ও পায় না। সাফা চোখ বাঁকিয়ে বাঁকিয়ে কথাগুলো বলছে। এক পর্যায়ে নিভ্রকে টেনে নিল। নিভ্র বিরক্ত, চরমভাবে বিরক্ত সে, তবুও কিছু বলল না। সাফা নিভ্রর এক হাত ধরে রেখেছে। নিভ্র ভাবতেই পারেনি একটা মেয়ে অনায়াসে তার হাত ধরবে, যেখানে তার ধারে কাছে এসে মেয়েদের তেমন ঘেঁষতে দেয় না। আর এই মেয়ের ডিরেক্ট হাত ধরে নিল, ভয়াবহ ব্যাপার। এখন তো তার রাগ হওয়া উচিত ছিল, কিন্তু রাগ উঠছে না, এটা ভেবেও সে বিরক্ত। অন্য মেয়েরা গায়ে পড়লে তার যেমন রাগ হয়, এই মেয়েটার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে না। কিন্তু কেন? এই কেনর উত্তর নিভ্রর কাছে নেই। সে হারছে। সাফা কেমন বাচ্চাদের মতো দুলে দুলে হারছে, আর কত কত অদ্ভুত কথা বলছে। তার যে অদ্ভুত কথার ফুলঝুরি আছে এটা নিভ্র জানে। সে শটাং হয়ে হেঁটেই চলেছে, আর সাফা এটা ওটা বলেই চলেছে। রাস্তার একটা জায়গায় এসে সাফা চেঁচিয়ে বলে, সাইডে চলেন, ব্রেঞ্চে বসে দেখি, প্লিজ প্লিজ। নিভ্র চোখ বাঁকিয়ে তাকালো। তার মনে হচ্ছে মারামারি না, সিনেমা দেখতে এসেছে সাফা। সাফা তাকে টেনে রাস্তার পাশের বেঞ্চিতে বসালো। নিভ্র তো জাস্ট অবাক। সে নিজের এই জীবনে রাস্তার পাশে আসেনি, এমনকি হাঁটেও নেই, আর এই মেয়েটাকে এভাবে বসিয়ে দিল। কিছু বলতে চেয়েও সাফার হাত গুটিয়ে চকচক চোখে তাকিয়ে থাকতে দেখে কিছু বলল না। সাফা সামনের দিকে তাকিয়ে আছে। রিফাত নামের ছেলেটা অনেকগুলো লোককে মেরে দিয়েছে, হাড্ডাহাড্ডি মারামারি চলছে। নিভ্র মোবাইল বের করে কি যেন করছে। সাফা এবার চেঁচিয়ে ওঠে, ওয়াও, সেই একদম ঝাক্কাস। নিভ্র তাকালো না। এই মেয়ে যে কি তার জানা হয়ে গেছে। সাফা এবার আরও কাছে এগিয়ে গেল। তার কারণ ভিন্ন। এই ভিড়ের মাঝে একটা বাচ্চা আটকা পড়েছে, এখন বের হতে পারছে না, তাই কাছে যে কোনো সময় মানুষের পায়ের নিচে পড়তে পারে। তাই সাফা মাঝে ঢুকে বাচ্চাটাকে বের করতে চাচ্ছে। ঠিক তখনই গুলির শব্দ শুরু হলো। নিভ্র পাশ ফিরে তাকালো, কিন্তু সাফাকে না দেখে এদিক ওদিক খুঁজতে লাগলো। সাফা যে জায়গায় আছে ঠিক সেদিকে রিফাতের একটা ছেলেও আছে, তাকে গুলি করতে সাফার গায়ে লাগবে। নিভ্র দ্রুত বেগে উঠে দাঁড়ালো, সামনে এগিয়ে যেতে লাগলো। সাফা বাচ্চাটাকে বের করে
হাসি হাসি মুখে দাঁড়াতেই গুলির শব্দে সে কানে হাত দিয়ে চোখ বুজে দাঁড়ালো। অনেকক্ষণ পরে চোখ খুলে সাফার নিজের সামনে 2-3টে লাশ পড়ে থাকতে দেখে চোখ বড় বড় করে তাকালো। নীব্র হাতের রিভলভার একপাশে ফেলে রিফাতকে ইশারা দিল রাস্তা থেকে এগুলো সরাতে। সাফার সামনে এসে নীব্র ঠাটিয়ে এক চর বসিয়ে দিল। চরের 5টা আঙুলের 4টাই সাফার গালে লাল লাল হয়ে ফুলে উঠেছে। নীব্র কপট রাগ নিয়ে বলে ওঠে, স্টুপিড লেডি, ফাজলামের একটা লিমিট থাকে। আনলিমিট ফাজলামি আই জাস্ট হেট। জাস্ট গো টু ইয়োর হোম। তা না হলে এক্ষুনি তোমাকে গুলি করে এদের মতো ফেলে দেব। ইউ ডোন্ট নো হু অ্যাম আই। গো। সাফা ভয়ে জমে সেখানে দাঁড়িয়ে রইল। তার মাথাটা ভো ভো করে ঘুরছে। রক্তে তার প্রচণ্ড রকমের ফোবিয়া আছে। তার উপর নিভ্রর ভয়ঙ্কর থাপ্পড়। সাফা তো মাথা ঘুরে পড়ে যাবে যাবে ভাব। নিভ্র কথাগুলো বলেই বড় বড় পা ফেলে হাঁটা দেয়। এই মেয়ের সাথে থেকে মাথা খারাপ করার ইচ্ছে তার বিন্দুমাত্র নেই। সাফা ধীর পায়ে ব্রেঞ্চিতে বসে পড়ে। সাফার মাথা ঘুরছে। নিভ্র গাড়ি নিয়ে মোড় ঘোরাতেই সাফাকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে গাড়ি থেকে নামতে চেয়েও নামল না। সামনে রিস্কাওয়ালাকে গ্লাস খুলে সাফার কাছে যেতে বলে রিস্কাওয়ালার সাফার কাছে আসতেই সাফা একবার তাকালো, তারপর ধীর পায়ে উঠে বসলো। বাসায় যেতে চায় সে। নিভ্র রিফাতকে কাছে ডাকলো আর বলে ওঠে, মেয়েটা বাসে গেটে না ঢোকা পর্যন্ত ওর সঙ্গে থাকবি। বাসায় ঢুকলে আমাকে কল দিবি। রিফাত অবাক হয়ে বলে ওঠে। আচ্ছা ভাই। রিফাত নিভ্রর কাজে প্রচণ্ড রকমের অবাক হয়েছে। সে আজ অনেক বছর নিভ্রর জন্য কাজ করে, কিন্তু কখনো মেয়েদের নিয়ে কথা বলতে দেখেনি। আর আজ কিনা মেয়েটাকে দেখে রাখতে বলছে। তাছাড়াও মেয়েটার জন্যই সে এইভাবে কাটা কাটা গুলি করেছে। তা না হলে আর যাই হোক, নিভ্র হুটহাট করে গুলি করার পাত্র না। কথাগুলো ভাবতেই সে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল, কিন্তু তার মাথায় এটা এলো না নিভ্র মেয়েটাকে এভাবে চড় দিল কেন। সাফা মাথা চেপে বসে আছে। মাথাটা তার প্রচণ্ড ঘুরছে। হাতের উল্টো পিঠ দিয়ে কিছুক্ষণ পরপর মাথার ঘাম মুছছে। মোছার পরেও কপাল চুয়ে চুয়ে ঘাম বেড়ে হচ্ছে। সাফার সারা শরীর কাঁপছে। আসলে সে যতটা সাহস দেখায় ততটাও নয়। এভাবে তাজা রক্ত দেখে তার এই অবস্থা হচ্ছে। রক্তে প্রচণ্ডভাবে তার ফোবিয়া আছে। নিজের মাকে সে রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখেছে। সে থেকেই এই রোগ তার মাঝে প্রবেশ করেছে। সাফার মনে হচ্ছে দুনিয়া দাঁড়িয়ে ঘুরছে। সে রিস্কার পাশের হুডটা চেপে ধরে নিজের ঘোলাটে চোখে চারপাশে চোখ বোলায়, এদিক ওদিক তাকাতে থাকে। বাসা কখন আসবে মনে মনে এটাই দোয়া করছে। রিক্সাটা খটখট করে তাদের বাসার সামনে এসে পড়ে। সাফা কেঁপে কেঁপে রিক্সা থেকে নিচে নেমে দাঁড়ায়। একবার ঢুলে পড়ে যেতেও নেয়। রিক্সা চালক চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে। সাফা ঢুলু পায়ে হেঁটে ছোট্ট কেচি গেট খুঁড়ে ভেতরে ঢুকতেই রিফাত গাড়ি থেকে একবার ভালো করে তাকিয়ে নেয়। তারপর মোবাইল কানে নিয়ে নিভ্রকে কল করে আর বলে ওঠে, ভাই মেয়েটা গেটের ভিতরে ঢুকে গেছে। অপর পাশ থেকে নিভ্র বলে ওঠে, ঠিক আছে, চলে আয়। মোবাইল পকেটে ঢুকিয়ে রিফাত আবার একবার কৌতূহল নিয়ে গেটের দিকে তাকায়। তার মনে এখন একটাই কথা, তার জানা মতে নিভ্রনীল কোনো মেয়েদের সাথে তেমন একটা কথা বলে না। সবসময় মেয়ে ফ্যানদের থেকেও দূরে থাকে। কয়েকজন মেয়ে বাদে তাকে আজ পর্যন্ত কোনো মেয়ের সংস্পর্শে যেতে দেখেনি। আর যাদের সাথে একটু একটু কথা বলে তাও কাজের খাতিরে। এই প্রথম তাকে এমন একটা মেয়ের জন্য নিজের পার্সোনাল রিভলভার ইউজ করতে দেখেছে সে। আবার বাসায় পৌঁছেছে কিনা খবরও নিতে বলেছে, কিন্তু কেন? এই কেনর উত্তর রিফাতের কাছে নেই। তার ধারণা মতে নিভ্রনীল রহস্যময়, ভয়ঙ্কর, আশ্চর্য, রাগী, তেজি টাইপের ভদ্র ছেলে, যাকে বোঝা মুশকিল। কথাটা ভেবে তার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। গাড়ি স্টার্ট দিয়ে সে সামনে এগিয়ে চলে। সাফা বহু কষ্টে নিজের বাসার বেলটা চাপে, কিন্তু দ্বিতীয়বার চাপার শক্তি তার মাঝে নেই। তাই নিচেই বসে পড়ে। চোখ খোলা রাখার চেষ্টায় ব্যর্থ হয়ে সে ক্লান্তি নিয়ে দেয়াল ঘেঁষে চোখ বোঝে। নিভ্র নদীর পাড়ে বসে আছে। গায়ে তার আকাশি শার্ট, ইনছাড়া, সাথে সাদা প্যান্ট। ফটোগ্রাফাররা নানা ভঙ্গিতে ছবি তুলছে তার। আজ নদীর পাড়ে মডেলিংয়ের শুটিং চলছে। কখনো গাছের গুটিতে তো কখনো নদীর পাড়ে উঁচু টিলাতে উঠে ছবি তুলতে হচ্ছে। নিভ্র এবার বিরক্ত হলো। আরিফকে কাছে ডেকে আজকের জন্য সমাপ্তি ঘোষণা করলো। নিভ্র যেহেতু নিষেধ করেছে, তবে আজকের জন্য এখানেই শেষ। তাই সবাই লাইট ক্যামেরা গাড়িতে তুলছে। নিভ্র আশেপাশে চোখ বোলাচ্ছে। নদীর পার মানেই বাতাস। গধূলি বেলার রোদটা ঝুঁকে পড়েছে।
গায়ে এসে বাড়ি খাচ্ছে। নদীর পানির শাসা বহমানের শব্দে চারপাশে একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করছে। দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে, মনে করা সৌন্দর্য আবৃত পাহাড়ের সবুজ রং। নীব্র এক দৃষ্টিতে চারপাশ দেখছে, ছোট ছোট কয়েকটা নিঃশ্বাস নিল সে। শার্টের হাতা ভাঁজ করে নিয়ে পেছনে ঘুরে দাঁড়াতে যাবে, তার আগে চোখ আটকা পড়ল নীল শাড়ি পরা একটা মেয়ের দিকে। মেয়েটা পেছন ঘুরে বাচ্চাদের সাথে কথা বলতে বলতে উল্টো হাঁটছে। খোলা চুল, হাঁটুর নিচ গড়িয়ে আরও বহুদূর সেই চুলের গতিপথ। নীব্র ভ্রু তুলে অবাক হলো, এত সুন্দর আর কালো চুল সে আগে দেখেনি। সরু চুলগুলো নিচের দিকে এসে বেঁকে গেছে, বাতাসের ঝলকানিতে ডান বাম দুলছে। যার চুল এত সুন্দর সে না জানি কত সুন্দর। প্রশ্নটা নিজের মনে আসলেই নীব্র নিজের প্রতি বিরক্ত হয়। সে কখনো একটা মেয়ের তারিফ করতে পারে না, তাই এসব ভাবা উচিত না। আরিফ দৌড়ে এসে বলল, স্যার, সবাই চলে গেছে, শুধু আপনি আর আমি। আপনাকে আমি বাসায় দিয়ে আসবো। লাগবে না, গাড়ির চাবি দিয়ে যাও, আর তুমি চলে যাও। আরিফ চাবি দিয়ে দিল। সে নিজের গাড়ির দিকে যাচ্ছে আর মনে মনে বালতি ভরা আফসোস নিয়ে ঘুরছে। তার ধারণা মতে এই নিরামিষ স্যারের চাকরি করা তার উচিত না, কখনোই উচিত না। কেমন লোক, নিজেও প্রেম করে না, তাকেও করতে দেয় না। যদিও নিষেধ করেনি কখনো, তবুও স্যার যদি একটা করতো তবে সেও চান্স পেত। কত মেয়েরা যে এই নীব্র নীলের জন্য পাগল, কিন্তু বেচারা সে, তার জন্য কেউ পাগলই না। কথাটা ভাবতেই বেচারার মন খারাপ হয়। বালতি বালতি আফসোস তাকে আঁকড়ে ধরে। মনে শুধু দুঃখ আর দুঃখ লাগে। কত মেয়ে যে দিন তাকে কল করে হিসেবের বাইরে। এক এক দিন তো মোবাইল বন্ধ করে রাখতে হয়। প্রথম প্রথম তার দারুণ লাগতো, কিন্তু প্রতিদিনই সবার একটাই চাওয়া, নীলকে পাওয়া যাবে। আরে শালি, সারাদিন ওই নিরামিষের পেছনে খরচকা, আমিও তো কম না। কথাটা বলতে চেয়েও বলে না। আহারে, মনে তার কত দুঃখ। তবে সে নীব্রকে খুবই ভালোবাসে। বয়সে সে 1 বছরের বড়, তাই নীব্রকে ছোট ভাই হিসেবে দেখে। তার ধারণা একদিন এমন কেউ আসবে যে এই নীলকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। নীলের সব তেজ নিভিয়ে দেবে নিজের কোমল হাওয়া দিয়ে। কথাটা ভেবে সে হেসে ওঠে। তখনই তার সাফার কথা মনে পড়ে। ভয়ে তার চোখ গোল গোল হয়ে যায়, সাথে রাগও হয়। মেয়েটা তাকে ক্যাবলাকান্ত বলেছে। তাকে কি ক্যাবলাকান্তের মতো দেখতে নাকি? আজিব, সবাই তো হ্যান্ডসাম বলে। দুর্বলে সে গাড়িতে উঠে বসে। নীব্র গাড়ির চাবিটা ঘুরিয়ে সামনে আগাতে যাবে, তার আগে ধাক্কা লাগে। পিছনে ঘুরিয়ে তাকাতেই সে প্রচণ্ডভাবে অবাক হয়। সাফা মাথার পেছনের অংশ হাত দিয়ে ঘষে আর চোখ মুখ কুঁচকে আছে। তার আশেপাশে বাচ্চাদের একটা দল দাঁড়িয়ে আছে, তারা ব্যস্ত হয়ে বলছে, আরে পাবনা, কোন খাম্মা এখানে? বলেই তাকিয়ে দেখে নীব্র। সাথে সাথে তার রাগ প্রকট আকার ধারণ করে। কোমরে 2 হাত দিয়ে নাক মুখ ফুলিয়ে বলে, আপনি আবার এই সব সময় আমার পেছনে পেছনে কি করেন বলেন তো? ফলো করেন আমাকে? হ্যাঁ, সাহস তো কম না? মেয়ে দেখলেই শুধু পিছন পেছন ঘোরা না? আমি তো জানতাম আপনার পেছনে নাকি মেয়েরা ঘুরে। আসলে ওগুলো ভুয়া কথা। আপনি মেয়েদের পেছনে ঘোরেন, আবার যখন তখন গায়ে পড়ে মারামারি করেন। আপনি কি মনে করেছেন থাপ্পড়ের কথা ভুলে যাব? না, ভুলিনি। আর এটাও মনে আছে 5 টাকা পাবেন। দিব না, একদম দিব না। থাপ্পড় দিলেন যে, মনে আছে মিস্টার মডেল ফডেল, আবার ভিলেন, আর এখন আবার মেয়েবাজ। সাফা মুখ ঘুরিয়ে ভেঙচি কাটে। নীব্র হতভম্ব নজরে দেখছে। নীল শাড়িতে মেয়েটাকে অপসরে লাগছে। খোলা চুলগুলো অবাধ্য হয়ে চোখে মুখে আশ্রে পড়ছে। লাল ঠোঁট জোড়ার একটা ঠোঁট উপরে তুলে মুখ দিয়ে ফু মেরে চুল সরাচ্ছে মুখের সামনে থেকে। নীব্র মনোযোগ দিয়ে তা পর্যবেক্ষণ করছে। সাফার বলা একটা কথাও তার কানে গেল না। নীব্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাফা ভ্রু কুচাল। গধূলি বেলার এক পশলা রোদ সাফার মুখে পড়েছে। কপালের চুলের খাজে খাজে চিকচিক করছে ঘাম। নাকটা লাল হয়ে আছে, তার সাথে নাকের উপরের বিন্দু বিন্দু ঘামগুলো মুক্তোর মতো চিকচিক করছে। নীব্র অপলক তাকিয়ে দেখছে সব। তার মনে হচ্ছে মেয়েটার তুচ্ছ জিনিসগুলো, যেগুলো কারো সচরাচর চোখে পড়ে না, সেগুলো অসাধারণ। পৃথিবীতে এই প্রথম সে কোনো মেয়ের ঘামে জড়িয়ে থাকা নাকটাও প্রশংসা করতে ইচ্ছুক। একজন মডেল হিসেবে তার রুচি বোধ মোটামুটি বেস্ট হিসেবে সে জানে। সবাই তাই বলে, তার ফ্যাশনের ফ্যান সবাই।
তার যেহেতু ঘাম জড়ানো নাক বেস্ট মনে হচ্ছে, নিশ্চয়ই এতে মারাত্মক কিছু লুকিয়ে আছে। চকিতেই নিভ্র নিজেকে সামলাতে লেগে পড়ে। একটা মেয়েকে সে এতটা নিখুঁতভাবে কিভাবে দেখতে পারে? এটা সম্পূর্ণ বাজে ব্যাপার। মনে মনে নিজেকে নিজেই সেমন ইউ বলে ওঠে। চোখ নামাতেই তার মনে পড়ে আগের বার যখন দেখা হয়েছে তখন সে সাফাকে থাপ্পড় দিয়েছিল। তার মানে এই মেয়ে এখন তাকেও একটা থাপ্পড় অনায়াসে দিয়ে দেবে। তাই আগে থেকে সে প্রিপারেশন নিয়ে রাখছে, সেও একটা দেবে। মেয়েটা তাকে চেনে না, সে হচ্ছে নিভ্রনীল। সাফা তেমন কিছুই করল না। পায়ের জুতো জোড়া নদীর পাড়ের বালির উপর খুলে রেখে দপাদপ করে পা ফেলে হাঁটা দেয় আর বলে ওঠে, ও কি গরম বালি। সাফা সোজা নিভ্রের কালো গাড়ির উপরে উঠে পড়েছে। নিভ্র অবাক হয়ে দেখছে। সাফার সাথে সাথে বাচ্চাগুলো গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, কিন্তু ওঠে না। সাফা ডানহাত বাড়িয়ে ইশারা করে নিভ্রকে নিজের কাছে ডাকে। নিভ্র হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সাফা বারবার কাছে আসার ইশারা করায় নিভ্র এগিয়ে গিয়ে সাফার সামনে দাঁড়িয়ে পড়ে। সাফা নিভ্র থেকে বেশ লম্বা হয়ে গেছে। আগে তো বুকের কাছে পড়তো। নিভ্র এটা বুঝতে পারছে না সাফা আসলে কি করতে চাচ্ছে। তবে সে এটা বুঝতে পারছে থাপ্পড় একটা যে কোনো সময় পড়তে পারে। তাই প্যান্টের পকেট থেকে সে হাতগুলো বের করে নেয়। সাফা তাকে থাপ্পড় দিলে সেও একটা দেবে বলেই ঠিক করে, যদিও সে জানে না দিতে পারবে কিনা। সাফা খুশিতে গদগদ হয় এটা ভেবে যে নিভ্রর চাইতে সে লম্বা হতে পেরেছে। সাফা এবার খুশিতে গদগদ গলায় বলে ওঠে, একটা চড় দিই আপনাকে। নিভ্র বিষম খায়। বিস্ময়ের সাথে তাকায় তার সামনের চুলগুলো যে তার চোখের কাছে এসে পড়েছে সেদিকেও তার খবর নেই। সে এক দৃষ্টিতে সাফাকে দেখছে। তার এই 27 বছর 2 মাসের জীবনে সে এত ঘটা করে থাপ্পড়ের প্রপোজাল দিতে কাউকে দেখেনি। হলিউড, বলিউড, টলিউড, এমনকি বাংলা মুভিতেও মনে হয় না এমন কিছু হয়েছে। অদ্ভুত এক মেয়ে এই সাফা। কথাটা মনে মনে কয়েকবার আওড়াতে লাগলো নিভ্র। সাফা এবার দুহাত নিভ্রর দিকে এগিয়ে দিতেই নিভ্র বরফের মতো জমে দাঁড়িয়ে যায়। নিভ্র চোখ বুঝতে যাবে তার আগেই সাফা নিজের 2 হাত দিয়ে নিভ্রর গালগুলো টেনে দেয় আর চোখ মুখ খিচে দাঁত বের করে হেসে ওঠে। নিভ্র এবার চরম বিস্মিত। একটা মেয়ে তাকে বাচ্চাদের মতো গাল টেনে দিয়েছে। হি কান্ট বিলিভ দিস। সে চোখ ফাটাফাটা করে তাকিয়ে আছে। সাফা নিভ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে খিলখিল করে হেসে ওঠে। তার হাসিতে যেন সূর্য তার মুখের উপর ঢুলে পড়ে, যাতে সাফা বিরক্ত হয়। তাই চোখ মুখ খিচে মুখের উপর 5 আঙুল মেলে হাত দেয়। নিভ্র এবার যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটা আবিষ্কার করলো। নিভ্র একটু সামনে ঝুঁকে সেই সুন্দর আরো কাছ থেকে দেখতে চাইল। সাফা যে চোখ মুখ খিসলে তার ডান গালে একটা টোল পড়ে, এটা এই প্রথম নিভ্রর দৃষ্টি কেড়েছে। নিভ্র জাস্ট স্পেসলেস হয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে অদ্ভুত ভয়ঙ্কর কিছুর সাথে পরিচিত হয়েছে, যা তার দেখা সবচেয়ে ভয়ঙ্কর বস্তু। নিভ্র পলকই ফেলছে না। সবুজ চোখগুলোর দুপাশে লাল লাল আভা হয়েছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকার জন্য তার চোখও জ্বালা করছে, তবুও সে চোখ ফিরাতে চেয়েও পারছে না। সাফা ঝপাত করে লাফিয়ে গাড়ি থেকে নেমে পড়েছে। বাচ্চাগুলো একবার ইয়ে করে চেঁচিয়ে উঠেছে। বাচ্চাদের চেঁচামেচি শুনে নিভ্র নিচের দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে। নিজেকে কিছুক্ষণ ঝাড়ি দিয়ে ওঠে। আবার সাফার দিকে তাকাতে সাফা গম্ভীর হয়ে বলে ওঠে, যদি ভেবে থাকেন আমি আপনাকে থাপ্পড়ের জন্য মাফ করে দিয়েছি, তবে বিশাল এক সমবেদনা আপনার জন্য। কারণ আমি আপনাকে এখনো মাফ করিনি, বুঝলেন? তবে একটা শর্তে মাফ পাবেন। যদি রাজি থাকেন বলেন ফার্স্ট। নিভ্র কিছু বলছে না। তার মাথায় কিছুই কাজ করছে না। তবে এটা বুঝতে পেরেছে থাপ্পড় একটা পড়ার সম্ভাবনা আছে। তাই সবার দিকে একবার চোখ বুলিয়ে পকেটে হাত ঢুকিয়ে গলা উঁচু করে বলল, কি শর্ত? এই না হলো গুড বয়। তা আপনি কি শুধু শর্ত শুনবেন নাকি রাখবেনও? রাখবো কিনা তা শোনার পরই বলতে পারবো, তাই বলো আগে। এই, আপনি কি মনে করেছেন এখানেও আপনার পাওয়ার খাটাবেন? ইম্পসিবল। কারণ আর যাই হোক এরা আপনাকে চিনে না। দেখবেন এই এনাকে চিনিস? দেখলেন এরা চেনে না, কারণ এরা রাস্তায় ঝুলানো বিশাল পোস্টারের দিকে তাকিয়ে থাকার মতো মানুষ না। তবে রাস্তার পাশের খাবারের দোকানের প্রতি এদের আগ্রহ আছে। তাই এরা আর যাই হোক আপনাকে তেমন চেনে না। তাই আপনি আমার শর্ত না মানলে আমি কিন্তু এদের সামনেই আপনার কিউট গাল আরো কিউট করে দিব। নিভ্র তাকালো, বেশ আগ্রহ নিয়েই তাকালো। তারপর বলে ওঠে, ঠিক আছে, আমি রাজি, বলো।
কথাটা শোনা মাত্রই সাফা লাফিয়ে ওঠে, সাথে তার জামদানি নীল শাড়িটাও, আর চুলগুলো দোল খেতে লাগে। নিভ্র চোখ ছোট করে তাকিয়ে ভাবে কি আর চাইবে, টাকা, গাড়ি, সর্বোচ্চ একটা দামি বাড়ি, এগুলো তো নিভ্র নীলের কাছে তেমন বড় ব্যাপার না। সাফা এবার খুশিতে গদগদ হয়ে বলে, এই যে দেখছেন ঝালমুড়িওয়ালা, ওনার থেকে আমাদের সবাইকে ঝালমুড়ি খাওয়াতে হবে, সাথে আবার বেলুন আর আইসক্রিমও খাওয়াতে হবে। এবার বলেন কি করবেন? নিভ্র হতভম্ব নয়নে দেখছে মেয়েটাকে। সেও তো মনে মনে ভেবেছে তার থেকে 3টে জিনিস চাইবে, ঠিকই চেয়েছে, কিন্তু এমন কিছু চাইবে এটা সে ভাবেনি। সে একবার ঝালমুড়িওয়ালা, আবার একবার সাফার খুশিতে চকচক করা মুখটা দেখছে। মেয়েরা ভয়ঙ্কর কিছু হয় এটা সে জানে, আজ নতুন করে এই জাতির ভয়ঙ্কর আবেগ দেখছে সে। এমনও হয় নাকি বাচ্চারাও সাফার সাথে লাফালাফি করছে। সাফা এবার করুণ গলায় বলে ওঠে, কি হলো, শর্ত মানবেন না? আসলে আমি ব্ল্যাকমেল করতে চাইনি, আসলে ব্যাগ বাসায় রেখে এসেছি, তাই এটা অ্যাপ্লাই করতে হয়েছে। যান, ব্ল্যাকমেল ক্যান্সেল, রিকোয়েস্ট করছি প্লিজ খাওয়ান। দাঁড়িয়ে থাকলে খাবে কিভাবে? ওখানে যেতে হবে তো। চলো বাচ্চারা। একটা পিচ্ছি মেয়ে দৌড়ে নিভ্রর হাত ধরে নেয়। নিভ্রর সাথে সাথে কলিজায় এক অদ্ভুত ব্যথা হয়। মেয়েটাকে সে অদ্ভুত নজরে দেখা শুরু করে। সাফাকে অবাক করে দিয়ে মেয়েটাকে কোলে তুলে নেয়। সাফা হা করে কিছুক্ষণ তাকিয়ে এই দৃশ্য দেখে, কিন্তু কিছু বলল না। ঝালমুড়িওয়ালা থেকে সবাইকে ঝালমুড়ি খাওয়ানো হলো, সাথে আইসক্রিম, আর সবাইকে নীল বেলুন কিনে দিল, কিন্তু বিল পেমেন্ট করতে পারল না। নিভ্র চিন্তায় পড়ে গেছে, কিভাবে দেবে, তার তো সব কার্ড। হঠাৎ আরিফের কথা মনে পড়ে। নিভ্র তাকে কল করে বলে ওঠে, আরিফ, নদীর পাড়ে ব্যাক করে এসো, আর নগদ টাকা নিয়ে আসবে। কাম ফার্স্ট। নিভ্র মোবাইল পকেটে রেখে পেছনে তাকাতেই অবাক হয়। সাফার ঠোঁটজোড়া আগের থেকে বহুগুণ লাল হয়ে আছে। সে এক ঠোঁট তুলে আইসক্রিম হাতে দাঁড়িয়ে আছে, চোখ তার নিভ্রতেই সীমাবদ্ধ। নিভ্র ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? সাফা এই সুযোগেরই অপেক্ষায় ছিল, এমন ভাব নিয়ে বলে ওঠে, এত খারাপ কেন আপনি বলেন? এত খারাপ মানুষ হয়? মনে চাচ্ছে নদীতে ফেলে দিই, খরচ একটা। নিভ্র নিজের ভাব থেকে একদম সরে গেছে। আদুরে গলায় নরম সুরে বলে ওঠে, কেন, কি হয়েছে? আমি আবার কি করেছি? ভুল করেননি, মহান ভুল করেছেন। ধরিয়ে দাও। কেউ আমাকে কখনো ভুল ধরিয়ে দেয়নি। এই যে আপনি সবাইকে নীল বেলুন কিনে দিলেন, আর শুধু আমাকেই লাল কিনে দিলেন, এটা মোটেও ঠিক না। আমার শাড়িটার সাথে ম্যাচিং করেও তো কিনে দিতে পারতেন। ওখানে নীল বেলুন শেষ হয়ে গেছে, তাই লালটাই দিতে পেরেছে উনি। সো এখানে আমার কি করার আছে? সাফা এবার বেলুনওয়ালা লোকটার দিকে একবার তাকিয়ে মনে মনে খুশি হয়ে হেসে ওঠে। নিভ্র মনে মনে হাসে আর মনে মনে বলে, বাচ্চা একটা মেয়ে। সাফা বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করছে নদীর পাড়ে বালির ওপর। নিভ্র গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আরিফ এখনো এলো না। কিছুক্ষণ পরেই আরিফকে দেখতে পেল, আবার কল করে নিভ্র বলে ওঠে, সামনের আইসক্রিম, ঝালমুড়ি আর বেলুন, ওনারা যত অ্যামাউন্ট চাই দিয়ে যেদিকে এসেছো সেই দিকেই হাঁটা দেবে, পেছনে একদম করবে না। মাইন্ড ইট। আরিফ হতভম্ব হয়ে ভাবছে, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও নিভ্র নীল শাকত চৌধুরী এইসব খাবার মানুষ না। তবে কে খেয়েছে আর পেছনে টাকা দিয়ে নিষেধ কেন করেছে? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষ জাতির বরাবরই বেশি আগ্রহ। ঠিক একইভাবে আরিফেরও ইচ্ছে করছে এক নজর দেখতে আসলে কি আছে পেছনে, যার কারণে তাকে নিষেধ করা হয়েছে। কিন্তু সে তাকালো না। শয়তান এই যাত্রায় তাকে কাবু করতে পারল না। বিল দিয়ে সে গাড়িতে উঠে চলে গেল। নিভ্র চায়নি আরিফ তাকে এভাবে মেয়ের সাথে দেখুক। এটাকে সে তিল থেকে তাল বানিয়ে শুধু প্রশ্ন করবে, আর নিভ্রর প্রশ্ন করা বা শোনা দুটোই অপছন্দ। সাফা এবার হাঁপাতে হাঁপাতে নিভ্রর সামনে এসে দাঁড়িয়ে পড়ে। বেলুনগুলো তার এক হাতে বাঁধা। নিভ্র এখনই গাড়ি করে চলে যেত। এতক্ষণ থাকার কারণ টাকা, ওদের বিল না দিয়ে তো সে যেতে পারে না। সাফা বড় বড় কয়েকটা দম নিয়ে বলে, আপনি আরো দূরে গিয়ে দাঁড়ান তো। কেন? আপনি আরো দূরে গিয়ে দাঁড়ান তো। আমি বলেছি তাই, যাবেন মানে যাবেন। আরে বাবা যান না।
বলেই ঠেলতে ঠেলতে নিয়ে গেল। সাফা দৌড়ে আবার আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। সে একা না, তার সাথে বাকি বাচ্চারাও মনে হচ্ছে দৌড় প্রতিযোগিতা হবে। নিভ্র এবার ঝঙ্কার লাগানো চোখে তাকায়। সে বুঝতেই পারছে না এই মেয়ে আসলে কি করতে চায়। নিভ্রকে বেশি ভাবতে হয়নি। সাফা 1 2 3 বলে দেয় এক দৌড়, সাথে তার আশেপাশের বাচ্চারা। নিভ্র পকেট থেকে হাত বাহির করে চোখের উপরের চুলগুলো হাত দিয়ে পেছনে সেট করে দেয় আর অবাক হয়ে দেখে সাফা নিজের শাড়ি পায়ের কিছু উপরে তুলে কোমরে গুজে দিয়েছে। চুলগুলো আগের মতোই ছাড়া, হাতের বেলুনগুলো আগের মতোই বাঁধা হাতে। সাফা খিলখিল করে হাসছে, সাথে বাচ্চারা। সাফাকে দেখে মনে হচ্ছে সে আনন্দের দুনিয়ায় ভাসে। সাফার দৌড়ের সাথে সাথে তার শাড়ি ক্রমশই দুলছে। চুলগুলো একবার সামনে আসছে, আবার পেছনে যাচ্ছে, তবে সব না, শুধু সামনের গুলো। নিভ্র মুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছে। নিভ্র তাকিয়ে আছে তো আছেই। ওরা কখন যে নিভ্রর কাছে এসে গেছে এটা নিভ্রর খেয়ালই নেই। বাচ্চাগুলো দৌড়ে নিভ্রকে জড়িয়ে ধরে, কিন্তু সাফা পেছনে পড়ে যায়। শাড়ি পরে তো দৌড়ানো যায় না, তাই সে হেরে গেছে। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলে ওঠে। আমি হেরে গেলাম। চকিতেই নিভ্র জবাব দেয়। हार के जीतने वालों को बाजीगर कहता है। সাফা মুস্কি হাসল, যে হাসিতে রহস্য ছিল। আর রহস্য হলো সে আসলে বাজিগার। এদের তো সে ইচ্ছে করেই জিতিয়েছে, এদের এই অসাধারণ হাসি দেখবে বলে। সাফা হারছে, সাথে নিভ্র। বাচ্চাদের নিভ্রকে খুব পছন্দ হয়েছে, তাই তারা নিভ্রকে রেখে দিয়েছে। তাদের দাবি তাদের সাথে ঘুরতে হবে। গধূলি বেলা প্রায় শেষ, আলো আছে এখনও চারপাশে। নিভ্র বাচ্চা পছন্দ করে, একটা বিশেষ কারণও আছে, যেটা তার জীবনে দাগ কাটার মতো। সাফা হাঁটছে, বাতাস হচ্ছে খুব। নিভ্রর কি হলো সে জানে না, হঠাৎ প্রশ্ন করে ওঠে। কিসে পড়ো তুমি? ডিজাইনিং নিয়ে পড়ি, ফার্স্ট ইয়ার। বাচ্চা মেয়ে। নিভ্র সামনের দিকে তাকিয়ে বলে ওঠে। এই, একদম বাচ্চা বলবেন না। আমি কি বাচ্চা নাকি? আজব, আমি কিন্তু বড়, বুঝলেন? বুঝলাম। মনে মনে নিভ্র বলে ওঠে। যে নিজেকে নিজেই বলে সে বড়, সে যে কত বড় আমার জানা হয়ে গেছে। নিভ্র হালকা হাসলো, তবে দেখা যাওয়ার মতো না। সাফা আবার চেঁচিয়ে উঠল। নিভ্র বুকে হাত দিয়ে চোখেতেই সাফার দিকে তাকালো। সাফা খুশিতে বাকবাকুম হয়ে নদীর পাশের ছোট্ট পাহাড়টা দেখিয়ে বলে। ফুল 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 আমার লাগবে, জবা ফুল। ওয়াও! নিভ্র চোখ বাঁকিয়ে একবার তাকালো, তারপর অদ্ভুত ভঙ্গিতে কিছুক্ষণ ভাবলো, আবার সাফার দিকে তাকালো। কিন্তু ততক্ষণে সাফা নেই, সাথে বাচ্চারাও। সাফা শাড়ি তুলে পাহাড়ে উঠে গেছে, তবে বেশি দূর না, একটু উঠেই ফুল ছিঁড়তে শুরু করলো। আর নিভ্র মনে মনে ভাবছে এই মেয়ে তাকে অবাক হওয়ার মতো আর কোনো রাস্তাই রাখবে না। দুনিয়ার সব অদ্ভুত জিনিস তাকে এই দেখিয়ে ছাড়বে। সামান্য আগাছার ফুল নিয়ে এত নাচানাচি। হঠাৎ তার মনে হচ্ছে মেয়েটা আসলে ভিন্ন প্রকৃতির, অদ্ভুত ভয়ঙ্কর মাতাল করা মেয়ে। আবার নিজে নিজেই বলে সব মেয়েই এক, মা যেখানে এমন সেখানে এই দুনিয়ার সব মেয়েই সেম হবে। স্বার্থপর। নিভ্র নিজের অদ্ভুতভাবে তাকিয়ে থাকা চোখজোড়া নামিয়ে নিল। সাফার হাত পা ছিঁড়ে গেছে, তবুও সে মহা খুশি। ফুলগুলো নিতে পেরেছে ভেবে সাফা হাঁপিয়ে হাঁপিয়ে নিভ্রর সামনে দাঁড়িয়ে পড়ল। নিভ্র ভ্রু কুঁচকে ভাবছে আবার না জানি কি করে এই মেয়ে। তার ধারণাই ঠিক। তাকে অবাক করে দিয়ে সাফা ফুলগুলো তার হাতে ধরিয়ে দিল। নিজের ডান হাত দিয়ে পেঁচিয়ে মাথার চুলগুলো হাত খোপা করল, একবার ঝাঁকিয়ে মজবুত হয়েছে কিনা দেখে নিল। এবার নিভ্রর সামনে দাঁড়িয়ে পড়ল। নিভ্র ভ্রুজোড়া উপরে তুলে চোখ ছোট ছোট করে বলে। হোয়াট? আরে, একটা মেয়ে আপনার সামনে খোপা করে দাঁড়িয়ে আছে, আর আপনার হাতেও ফুল আছে, তাহলে এভাবে হাঁ করে না থেকে খোপায় গুজে দেন। নিভ্র আহমকের মতো বলল। আমি? সাফা বিরক্তি নিয়ে বলে ওঠে। না, আপনার বাবা আছে পাশে, ওনাকে বলেন লাগিয়ে দিতে। কি হলো বলেন? নিভ্র বিষম খেল, চোখজোড়া একটু বড় করে নিল, আবার নিচের দিকে একবার তাকিয়ে নিজেকে ঠিক করে নিল। তার জীবনে এই প্রথম সে একটা মেয়ের চুলে ফুল গুজে দিতে যাচ্ছে। মানুষের করা প্রথম কাজটা তারা যতটা শুদ্ধভাবে করে ততটাই তাদের মাঝে ভীতি কাজ করে। নিভ্রর বেলায়ও তাই হচ্ছে। সামান্য ফুল গুজতে তার হাত কাঁপছে। নিভ্র কাঁপা হাতে আগ্রহিত হয়ে সাফার খোপার সাইডে ফুলগুলো গুজে দেয়। সাফা এবার নিভ্র বরাবর দাঁড়িয়ে বলে ওঠে। কেমন লাগছে? নিভ্র এক দৃষ্টিতে তাকিয়ে থেকেই জবাব দেয়। এ যেন কালো চুলের লাল মুকুট, যেন লাল নীলের অপূর্ব মিলন মেলা।
যে মিলন মেলায় হারিয়ে যাওয়া যায় সারা বেলা। এ যেন নিষ্পলক দেখার আকর্ষিক দৃশ্য, যেন হারিয়ে যাওয়ার মন কাড়া মাধুর্য, যাতে চাঁদও ডুবতে চায় বহু বেলা, হাজার শতক। আমি তো ডুবে গেছি প্রথম প্রহলিকায়, লালের সৌন্দর্যের মাতালতায়। সাফা বেশ লজ্জা পেল, লজ্জা কাটাতে বলে ওঠে, আপনি তো দেখছি কবিতাও তৈরি করতে পারেন, তাও মিনিটে। ওয়াও, তবে এত এত গুণ রাখেন কোথায় বলবেন? একটা মানুষ এত দিক দিয়ে এত পারদর্শী ভাবা যায়? এই তোরা ভাবতে পারোস? বলে হেসে ওঠে সাফা। হাসি আসলে লজ্জাকে আড়াল করার একমাত্র হাতিয়ার ছিল তার কাছে, তাই সেটা ইউজ করছে। কিন্তু কাজ তেমন হলো না, কেউই তার সাথে হাসলো না। সাফা হাসি থামিয়ে তাকিয়েছিল কিছুক্ষণ সবার দিকে, তারপর আবার হাঁটা ধরে। নিভ্র নিজের মনকে একটা বাজে গালি দিয়ে বসে। কবিতা বলা বা লেখা তার নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আর সে কিনা মেয়েটাকে একটা আজাইরা কবিতা শুনিয়ে দিল। ফাউল একটা কাজ করেছে ভেবে নিভ্র নিজের মাথার পেছনে গাঁটটা মারল। আমার কল্পনা জুড়ে যে গল্পটা ছিল, আড়ালে সব লুকোনো, সেই গল্পেরা সব রঙিন হলো পলকেই। তোমাকে হঠাৎ পেয়ে যেন প্রেম, তুমি আসবে এভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি। আজও আছে সেই পথ, শুধু নেই তুমি। বলো কোথায় আছো অভিমানী? অভিমানী সব থেকেও আজ কি যেন নেই, তোমাকে তাই খুঁজে যাই প্রতিক্ষণে। আমার ভালো লাগাগুলো সব তোমায় ভেবে ভেবে সাজে রোজ এই মনে। প্রেম, তুমি আসবে এভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি। বর্তমান নিভ্র থামল, ডান হাতের উল্টো পিঠ দিয়ে পানিতে ভরে আসা চোখটা মুছে নিল। পাশে থাকা মদের বোতলটা ডান হাতে নিয়ে গট করে গলা ভিজিয়ে নিল। গিটারে রাখা হাত থেকে টপ টপ করে গড়িয়ে রক্ত পড়ছে। সে কিছুক্ষণ হাতের দিকে তাকিয়ে মুচকি হাসে, আবার মদে চুমুক দিল। হঠাৎ করে সে প্রচণ্ড রাগ নিয়ে বোতলটা সুইমিং পুলে ছুঁড়ে দিল আর চেঁচিয়ে বলে ওঠে, তুইও তো 1 বছর আমার পাশে আছিস। সেও ছিল, যেখানে সে প্রথম দেখায় আমাকে নিজের মাতাল করা নেশায় ঘায়েল করেছে। সেখানে তুই 2-3 মিনিটের জন্য আমাকে মাতাল তো দূর, ওকে বলেই রাখতে পারলি না। সারা এই মদ আমি হুদাই গেলি। তোদের মতো মদের বোতল যে কোনো কাজের না, তা আমার এই 1 বছরই বোঝা হয়ে গেছে। আজ থেকে তুই আউট। ও আমাকে ওর লাইফ থেকে আউট করেছে, আমি না হয় তোকে করলাম। দেখি না লাইফ থেকে আউট করে কি মজা হয়। বলে নিভ্র আবার গিটারে কাটা হাত রাখলো। সাথে সাথে এক সাইডে লুকিয়ে থাকা অভ্র দৌড়ে এগিয়ে এলো আর ভয়াত্মকভাবে বলে ওঠে, আর বাজাতে হবে না, তুই সুন্দর গান পারস। সালা আমি জানি এটা এত শোনাতে হবে না। তা এই আপদটাকে নাকি তুই উষ্টা দিয়ে ফেলে দিলি? তবে যা করেছিস বেশ করেছিস। তা এবার কি করবি? ড্রাফটস ট্রাই করবি, যদি কাজে দেয়। নিভ্র এক দৃষ্টিতে তাকালো অভ্রের দিকে, আবার চোখ ফিরিয়ে নিয়ে বলে, ওকে ভোলা যাবে এমন কোন ওষুধ হাতও কি আছে এই পৃথিবীতে? অভ্র নিশ্চুপ হয়ে সামনে থাকা সুইমিং পুলের স্বচ্ছ নীল পানির দিকে তাকিয়ে আছে। তার কাছে এই প্রশ্নের আদৌ কোনো জবাব নেই। যদি সে জানতো এমন কিছু এই পৃথিবীতে আছে যা ওকে ভুলিয়ে রাখার মতো, তবে সে নিজেই আগে খুঁজে খেয়ে নিত। কিন্তু আফসোস, এমন কিছুই নেই যা খেয়ে ভালোবাসার মানুষকে ভুলিয়ে রাখা যায়। অভ্র মনে মনে কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস নিল, একবার নিভ্রের দিকে তাকালো, আবার ভাবনায় ডুবে ভাবতে লাগলো নিভ্র তো তাও মনের কথাগুলো ব্যক্ত করতে পারছে, কিন্তু সে তো সুপ্ত অনুভূতি নিয়ে ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যাচ্ছে। তারও তো বলতে ইচ্ছে হয়, আমিও ভুলতে চাই সেই প্রথম দেখা। কিন্তু পাশে থাকা ছেলেটার জন্য সব পারে, সে সব কষ্ট লুকোতে পারে, কারণ সে জানে এই 1 বছরে সে ভেঙেছে, কিন্তু এই ছেলেটা নিঃশেষ হয়েছে। তার মেয়েটাকে ছাড়া কষ্ট হবে, কিন্তু তার ভাই মারাই যাবে। এখনও বেঁচে আছে তাকে পাওয়ার ক্ষীণ আশায়, হয়তো একদিন না একদিন সে পাবে। নিভ্র আবার একবার তাকালো অভ্রর দিকে, তাকে একটা তাচ্ছিল্যের হাসি দিল। হঠাৎ করে অভ্রকে জড়িয়ে নিল। অভ্র অবাক হলো, কিন্তু নিভ্রর চোখের পানিতে নিজের টি শার্ট ভেজাতে দেখে সেও জড়িয়ে নিল। অভ্র বারবার চোখ মুছছে যাতে নিভ্র বুঝতে না পারে সে কাঁদছে, কিন্তু নিভ্র ঠিকই বুঝতে পেরেছে। কয়েকটা দীর্ঘশ্বাস নিল গোপনে। জড়িয়ে রেখেই নিভ্র বলল,
নেই, কোনো ওষুধই নেই এই পৃথিবীতে ওকে ভুলে যাবার মতন। দাদা যান বলেছিল, ভালোবাসা নামক কঠিন এই ভয়ঙ্কর পরীক্ষাতে নামতে হলে এক বুক কষ্ট সহ্য করার ক্ষমতা নিয়ে নামতে হবে। আমি হয়তো নামতে পারিনি এক বুক কষ্ট সহ্য করার ক্ষমতা নিয়ে, কিন্তু তার চাইতেও বেশি পাচ্ছি। আর হচ্ছে না আমার দ্বারা। মুক্তি চাই আমি এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে, কিন্তু কিভাবে মিলবে বলবি মুক্তি? অভ্র নিজের থেকে নিভ্রকে ছাড়িয়ে নিল, তার চোখের দিকে তাকালো আর বলতে লাগলো, আমি জানি না রে, তোকে মুক্তি দিতে পারলে আমি নিজেও হয়তো একটু মুক্তি পেতাম। নিভ্র উঠে দাঁড়ালো। সে বুঝতে পারছে অভ্রর খুব কান্না আসে, কিন্তু সে কান্না করতে পারছে না শুধুমাত্র তার জন্য। তাই সে সরে আসে। গিটারটা এক হাতে নিয়ে নিভ্র নিজের রুমের দিকে অগ্রসর হয়। অভ্র পেছনে ফিরে একবার তাকালো নিভ্রর দিকে। সে ভাবে, এত গাদা গাদা মদ খেয়েও কিভাবে কারো এক বিন্দুও নেশা হয় না? কিভাবে এটা সম্ভব? নিভ্র যে মেয়েটার নেশায় পাগল হয়ে গেছে এটা সে জানে, কিন্তু তার নেশায় এতটাই ডুবেছে যে এখন পৃথিবীর কোনো নেশাই তাকে ছুঁয়েও দেখতে পারছে না। কথাটা ভেবেই অভ্র হতভম্ব। অভ্র আবার সুইমিং পুলের নীল স্বচ্ছ পানির দিকে তাকায়। পানির মাঝে থালার মতো চাঁদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। পানির কম্পনের কারণে চাঁদও কেঁপে কেঁপে উঠছে। অভ্রর চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে, আটকাতে চাচ্ছে না। লুকোনোর কিছু নেই। যার কাছে লুকোতো সে নিজেই তাকে কান্নার জন্য সুযোগ করে দিয়েছে। সে কাঁদবে, অনেক দিন পরে কাঁদবে। আর মনে মনে ভাববে, যদি মেয়েটা একটা না হয়ে দুটো হতো, যদি দুই ভাই আবার আগের মতো হাসতে পারতো, যদি দুজনের ভালোবাসা একই না হতো, যদি একজনকে ঘিরে সব না হতো, তবে সত্যি সে খুব খুশি হতো। সে তো এক বুক কষ্ট সহ্য করার ক্ষমতা নিয়েই নেমেছিল, তবে কেন কষ্টটা পর্যাপ্ত হলো না? কেন এই যাত্রায় এই নিভ্রটাই বেশি হয়ে গেছে? আমার এক বুক হলে নিভ্রর এর চাইতে বেশি। তাই তুমি নিভ্রর, সাফা তুমি নিভ্রর, কিন্তু তবুও ওকে কেন রেখে গেলে? কেন ওর যন্ত্রণা বাড়িয়ে চলেছে? কেন তুমি ওর সব নেশার ঊর্ধ্বে? অভ্রর ভারী বুক ছিঁড়ে একটা দীর্ঘ ক্ষতবিক্ষত নিঃশ্বাস বেরিয়ে এলো। নিভ্র তাকিয়ে আছে সামনে থাকা তারই আঁকা এক যুবতীর ছবির দিকে। মেয়েটা দাঁত বের করে হেসে আছে। ডান হাত চুলে লাগানো জবা ফুলে, লাল টকটকে জবা ফুল। মেয়েটা একটু পাশে লাল সূর্য নিজের কিরণ ডুবিয়ে দিয়েছে। উঁচু হাতের ভাঁজে নীল জামদানি জড়িয়ে আছে। ডান গালের একপাশে গর্ত, যাতে পৃথিবীর সকল নিরামিষ ছেলেও নিজেকে ডুবাতে চাইবে। যেমন নিভ্র ডুবিয়েছে নিজেকে। চিকচিক করছে নীরব চোখগুলো। দেখেই মনে হচ্ছে মেয়েটার সব জুড়ে শুধু আনন্দ, শুধু খুশি আর শুধু ভালোবাসা। ঘন পাপড়িগুলো চোখের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়েছে। আর ভ্রুজোড়া কুচকুচে কালো। বাম চোখের পাশে কিছু অবাধ্য চুল এসে পড়েছে। লাল ঠোরজোড়া প্রসারিত হয়ে শান্তি ছড়াচ্ছে। আর উঁচু করা গলার মাঝে বাম পাশে একটা কালো তেল। মেয়েটার বর্ণনা একবার মনে মনে বুলিয়ে নিভ্র বুকের বাঁ পাশে হাত রেখে চোখ বুজে নেয়। তার মনে হচ্ছে তার হাড্ডিতে রঞ্ঝে রঞ্ঝে শিহরণ বয়ে চলেছে, যা তার দেহকে দহন যন্ত্রণায় জ্বালিয়ে ঝাঁঝরা করছে। বুকের পাঁজরের ব্যথা দ্বিগুণ তালে বাড়ছে। এই ছবিটার সামনে আসলেই তার এমন হয়। নিভ্র ঠাস করে চোখ জোড়া খুলে ফেলে। ডান হাত কাঁপিয়ে মেয়েটার আঁকা গলায় হাত দেয়। বৃদ্ধা আঙুল দিয়ে কিছুক্ষণ হাত বুলায় গলার সাইডে কালো তিলটাতে। মুচকি হেসে মুগ্ধ হয়ে পলক না ফেলে দেখছে। কেন যেন তার মনে হয় সারা জীবন দেখলেও হয়তো সে তৃপ্ত হবে না। কাটা হাতটা রক্ত জবা ফুলের উপর রাখে। রক্ত দিয়ে জবার উপর কিছুক্ষণ আঁকিবুকি করে। কিছুক্ষণ এক দৃষ্টিতে নীরব চোখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ হেসে উঠে হাসতে হাসতেই বলে, তোমরা মেয়ে জাতি বড্ড ভয়ঙ্কর। জানো, যে ভয়ঙ্কর হয় তার কাছে কিন্তু এটা মনে হয় না। যেমন সাপ অনেক বিষাক্ত, কিন্তু তার কাছে এটা মনে হয় না। ঠিক একইভাবে তোমরাও তোমাদের ভয়ঙ্কর রূপ সম্পর্কে অবগত নও। যারা তোমাদেরকে এই ভয়ঙ্কর রূপে ফেসে নিজেদের জ্বালা বাড়ায়, জ্বলে পুড়ে কয়লা হয়, দহন যন্ত্রণায় কাতর হয়, তারাই এই ভয়ঙ্করতার সাথে পরিচিত হয়। আমি নিজেই এর শিকার। হাসছো যে? হাসবে না, এটাই সত্য। তোমরা দমকা হওয়ার মতো এসে সব উড়িয়ে দিয়ে নিঃস্ব করে চলে যাও। আমি নিজেই এর প্রমাণ। দেখো, আমি নিঃস্ব হয়ে আছি।
আমি নিঃস্ব হয়ে গেছি। শুধু কিন্তু আমি না, অভ্রকেও তুমি নিঃস্ব করলে। কেন বলো তো? তোমার জন্য, শুধু তোমার জন্য ওর কান্না দেখলে আমার হিংসা হয়, রাগ হয়, অভিমান হয়। তখন মনে শুধু একটা কথাই ঘুরে, তোমার জন্য সব যন্ত্রণার ভাগিদারও আমি একা হতে চাই। তবে কেন ও কাঁদে? আবার আফসোস হয় তোমাকে ছেড়ে দিতে পারবো না ভেবে। আমি এই যাত্রায় কোনো স্যাক্রিফাইস করতে পারবো না, কিন্তু ও করছে। লুকিয়ে কান্না করছে, তোমাকে লুকিয়ে খুঁজছে। হ্যাঁ, কিন্তু তুমি কি করলে? হারিয়ে গেলে কেন বলো তো? অনেক প্রশ্ন বাকি, সব একসঙ্গে করবো, মনে থাকবে? না থাকলেও কিচ্ছু করার নেই। প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে, হবেই হবে। নিভ্র খাটের সাথে ঠেস দিয়ে বসে পড়ে, দৃষ্টি এখনো ছবির দিকে, প্রশ্নের ডাকা সবুজ চোখ, বুকে দহন যন্ত্রণা, ঠোঁটে ভালোবাসার প্রকাশ, পাঁজরের খোঁজ চলছে মস্তিষ্কে, মুখে ক্লান্তির রেশ আর এক বুক দীর্ঘশ্বাস। জিহ্বায় একটাই প্রশ্ন, কেন চলে গেলে? যন্ত্রণারা হানা দিয়ে দৌড়ে বেড়াচ্ছে, বুক চিরে দীর্ঘশ্বাসদের আগমন, বাতাসে বাতাসে দহন জ্বালার গন্ধে দগ্ধ সব। বিষণ্ণতা, রাগ, অভিমান, জেদ, ক্ষোভ তাড়া করে চলেছে প্রশ্নকে উত্তরের অপেক্ষায়, কিন্তু উত্তরের মালিক নেই। 1 বছরের ভালোবাসা আর 1 বছরের দীর্ঘশ্বাস মিলে এক অদ্ভুত অনুভূতিতে জর্জরিত সব। সকালের মিষ্টি রোদের আনাগোনা, সব রোদ একই রকম হয়, শুধু মানুষের মনের অবস্থা ভেদে সবার অনুভূতি ভিন্ন। ইফতেখার কফির মগ হাতে ছেলের রুমে প্রবেশ করেছে। রুমটা দেখে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নিভ্র আজও প্রতিদিনের মতো বিছানার নিচে এলোমেলো হয়ে শুয়ে আছে। ইফতেখার এবার চোখ বুলালো রুমের চারপাশে, সারা রুম জুড়ে একজনের ছবিতে ঢাকা। কোনো ছবি অনুভূতি মিশ্রিত হাতে আঁকা, আবার কোনো ছবি ভালোবাসা দিয়ে যত্নে তোলা। নিচেও কিছু পেন্টিং এলোমেলো হয়ে পড়ে আছে। ইফতেখার কফির মগ রুমের টেবিলে রেখে দিল, নিচে বসে একটা একটা করে ছবি কুড়িয়ে নিতে লাগলো। ছবিগুলো গুছিয়ে টেবিলের উপর তুলে রাখলেন, ধীর গতিতে হাঁটুতে ভর দিয়ে ছেলের কাছে এলেন। ছেলের মাথায় হাত দিয়ে আদুরে গলায় বললেন, আদর, সোনা ওঠো, সকাল হয়ে গেছে। ছেলের নড়াচড়া না দেখে বিছানা থেকে একটা বালিশ নিয়ে ছেলের মাথার নিচে রাখতেই তার বুকে হাত লেগে যায়। নিভ্র চকিতেই উঠে বসে লাল লাল চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, তুমি এখানে কেন? ছেলের মুখে আম্মু ডাক শুনতে তার ভালো লাগে, মনে হয় কলিজা জুড়িয়ে গেছে। কিন্তু যার জন্য এই ডাক শোনার এমন সৌভাগ্য হয়েছে, তাকে হারিয়ে সে নিজেও প্রচণ্ড কষ্টে আছে। সেখানে তার ছেলে তো মেয়েটাকে জীবন দিয়ে ভালোবেসেছে, সে যে কিভাবে এখনো টিকে আছে এটা ভেবেও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইফতেখারের। মেয়েটা যা করেছে তার জন্য সামনে পেলে ঠাটিয়ে দুটি চর বসিয়ে দেবে সে, আর তার এক হাতের সাথে নিজের ছেলের এক হাত হ্যান্ডকাফ দিয়ে বা লোহার শিকল দিয়ে বেঁধে দেবে। তখন দেখবে কোথায় যায় এই মেয়ে। নিভ্র মায়ের দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে, রিরি করে তার কান্নার শব্দ ভেসে আসে। ইফতেখার ছেলের কান্না দেখে যেন সহ্য ক্ষমতা হারিয়ে ফেলেছে, রাগী গলায় বলে ওঠে, কান্না করার মানেটা কি আদর? আর কত কান্না করবা ওই মেয়ের জন্য, যে কিনা তোমার ফিলিংস জানার পরেও তোমাকে ছেড়ে চলে গেছে? আর কান্না করবা না, আমারও কষ্ট হয়। আম্মু, ওই তো আমাকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছে, জীবনে সবচাইতে বেস্ট ফিলিংসগুলোর সাথে পরিচয় করিয়েছে। আমার জীবনের বেস্ট একটা বছরও আমাকে দিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে। ওকে কিভাবে ভুলি বলো তো? হচ্ছে না আমার দ্বারা, জাস্ট জাস্ট পারছি না। আর কত খুঁজবা? খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবা এবার। ওরে হব, কিন্তু ওকে খুঁজে বের করতেই হবে। ওকে চাই, যে কোনো মূল্যেই চাই। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ওকে আমার চাই। নিভ্র উঠে গেল। আজ আবার নতুন করে খোঁজা শুরু করবে, আবার হন্য হয়ে খুঁজবে। ইফতেখার মনে মনে বলে ওঠে, যে নিজের থেকে হারিয়ে যায় তাকে খোঁজা যায় না বাবা। কথাটা বলে দীর্ঘশ্বাস নিয়ে পর্দা ঠেলে নিভ্রর বেডরুম থেকে নিভ্রর সোফার রুমে ঢুকে পড়ে। তারপর হাঁটা ধরে রুমের বাহিরে দেয়ালে ঝুলানো কাচের বোতলে জোনাকি পোকা ঝুলতে দেখে ইফতেখার থামলেন, বিড়বিড় করে বলে ওঠে, তুমি এসেছিলে এক ঝাঁক জোলাকির আলোর মতো,
জোনাকি যেমন অন্ধকার জায়গা আলোকিত করে, তুমিও আমাদের জীবনকে জোনাকির মতো আলোকিত করেছো। জোনাকি যেমন নিজে যাওয়ার সাথে আলোটাও নিয়ে যায়, ঠিক তুমিও একইভাবে যাওয়ার সময় আমাদের দেওয়া আলোগুলো নিজের সাথে নিয়ে চলে গেলে। কথাগুলো বলেই তিনি একটা দীর্ঘশ্বাস নিলেন। আজ একটা বছর ছেলেটা তার হন্য হয়ে মেয়েটাকে জায়গায় জায়গায় খুঁজে চলেছে। মেয়েটা যে কেন বিনা কারণে বিলীন হয়ে গেছে এটা কারো মাথায় ঢুকছে না। আর নির্ভত পাগলই ছিল কয়েক মাস। মেয়েটার নাম নিয়ে ডাকা, হুটহাট করে দরজা খুলে বাইরে চলে যাওয়া, কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে বিড়বিড় করা, হঠাৎ হঠাৎ হাসা। এই তো কিছুদিন আগেই ভালো হয়েছে, হসপিটালে যাওয়া শুরু করেছে, সব কাজ ঠিকমতো করছে, মডেলিংটাও করছে। কিন্তু তার পুরোপুরি সুস্থতার পেছনে একটাই কারণ, সাফাকে খুঁজে বের করা। কেন হারিয়ে গেল, এই কেনর উত্তর খোঁজা। 2 বছর সাফা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে। হুট করে তার চোখ আটকা পড়ে 5 বছরের একটা বাচ্চার উপর। একটা 5 বছরের মেয়ে মাথায় হাত দিয়ে কাঁদছে, মাথা ফেটে গেছে মনে হয়। সাফা রাস্তা ক্রস করে মেয়েটার সামনে দাঁড়ায়, নিজের এক হাত তার কপালে চেপে ধরে, আস্তে করে জিজ্ঞেস করে, নাম কি তোমার বাবু? মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, নিহা। মাথা ফেটেছে কিভাবে? রাস্তায় পড়ে গেছি ইটের সাথে লেগে। তুমি এখানে কি করো? মায়ের সাথে এসেছি, মাকে খুঁজে পাচ্ছি না, তাই খুঁজতেছিলাম, কোথায় যেন গিয়েছে। সাফা বুঝতে পারছে মেয়েটার কষ্ট হচ্ছে, তাই সে কান্না করছে। সাফা মেয়েটাকে কোলে তুলে নিল। মেয়েটা অদ্ভুতভাবে তাকে দেখছে। সাফা একটা সিএনজিতে দাঁড় করিয়ে উঠে পড়ে। যাওয়ার আগে পাশের ফলের দোকানদারকে বলে যায়, ওর আম্মু খুঁজতে আসলে বলবেন এনএসসি হসপিটালে নিয়ে গেছি। দোকানদার মাথা ঝাঁকিয়ে ঠিক আছে বলছে। সাফা বাচ্চাটাকে ধরে আছে, মাথা থেকে প্রচুর রক্ত বের হয়েছে, তবে সাফা সেদিকে তাকাতে পারছে না। রক্তে তার প্রচন্ড রকমের ফোবিয়া আছে, তাই সে এত রক্ত একসাথে দেখতে পারে না। দেখলেই মাথা ঘুরে। সাফা বাচ্চাটার সাথে নানা ভঙ্গিতে কথা বলছে, যাতে সে তার ব্যথা ভুলে থাকতে পারে। নিভ্র রুগী দেখছে, এখন বাচ্চাদের ওয়ার্ডে আছে। বাচ্চাদের প্রতি তার বিশেষ ভালোবাসা কাজ করে। বাচ্চাদের সাথে থাকলে তাকে মোটেও রাগী ভয়ঙ্কর মনে হয় না, মনে হয় কত ভালোবাসে সে সবাইকে। সবার ভালোবাসাই তার প্রাপ্য। বাচ্চারাও তাকে খুব ভালোবাসে। এক কথায় নিভ্রর জন্য পাগল এরা। নিভ্র বাচ্চাদের সাথে নানা ভঙ্গিতে গল্প করছে, আর যুবতী নতুন নার্সগুলো তাকে দেখছে, এক কথায় ড্যাব ড্যাব করে দেখছে। নিভ্র একটা বাচ্চাকে কোলে নিয়ে হাত নাচিয়ে নাচিয়ে তাকে নাচ করাচ্ছে, আর বাচ্চাটা খিলখিল করে হেসে উঠেছে। তা দেখে নিভ্রও হাসছে। নিভ্রর আজকের মতো কাজ প্রায় শেষ, তাই উঠে দাঁড়িয়েছে। আজ তার অপারেশন নেই, তাই বিকেলেই বাসায় যাবে বলে ঠিক করে। নিভ্র কাচের গ্লাসের দরজা ঠেলে বাইরে আসতেই কারোর সাথে ধাক্কা লাগে। নিভ্র নিজের সাথে ধাক্কাধাক্কি মোটেও পছন্দ করে না, কারণ হসপিটালের নার্সরা প্রায় অজুহাত দিয়ে বা এমনিতেই গায়ে পড়ে। তার উপর হসপিটালে বেশিরভাগ মানুষ চিকিৎসার বদলে তাকে দেখতে আসে, তাই কড়া সিকিউরিটির ব্যবস্থা করেছে সে। রোগী ছাড়া হসপিটালে আসার নিষেধ। নিভ্র রেগে সামনে তাকায়। সাফাকে এভাবে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে অবাক হয়। পা থেকে মাথা পর্যন্ত একবার পর্যবেক্ষণ করে। সাদা গোল জামায় সাফাকে সাদা পরি লাগছে। চুলগুলো আজ খোপা করে রেখেছে, তবুও কিছু অবাধ্য চুল সামনে এসে তার নীলাভ চোখের পাপড়ির উপর পড়ছে। ক্লান্ত লাগছে তাকে, কপালে বিন্দু বিন্দু ঘাম, সাথে নাকেও ঘাম জমে আছে। সাফার চিৎকারে তীব্র তার দিকে তাকায়। আপনি এখানেও? আজব তো, হসপিটাল কি আপনার বাপের? মনে তো হয় তাই, তা না হলে এখানেও মডেলিং করতে চলে আসছেন যে? আজে বাজে কথা রাখো, আর বাচ্চাটার কি হয়েছে সেটা বলো। সাফা অদ্ভুতভাবে তাকিয়ে দেখছে নিভ্রকে। তার ধারণা মতে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর পেশা হলো ডাক্তারি। এটার মতো ভয়ঙ্কর আর কিছু নেই। আর সব ডক্টরগুলো খারুশ আর ভয়াবহ হয়। তাছাড়া ডক্টরদের চেহারা দেখলেও তার ভয় করে, কেমন যেন বদসুরত হয় তারা। তার জীবনে এই প্রথম তার মনে হচ্ছে এই পোশাকটাতে তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে পারফেক্ট লাগছে। সাদা অ্যাপ্রন, ভেতরে সাদা শার্ট, কালো প্যান্ট, গলায় ঝুলানো স্টেথোস্কোপ, আর সেই সবুজ চোখ, যা মেয়েদের দুর্বল করার একমাত্র হাতিয়ার এই ছেলের কাছে। ভয়ঙ্কর সৌন্দর্যে মণ্ডিত এই ছেলে। নিভ্র সাফার চোখের সামনে বিরক্তি নিয়ে তুড়ি বাজিয়ে বলে ওঠে, সমস্যাটা কি? এভাবে তাকিয়ে না থেকে বলো বাচ্চাটা কি হয়েছে, আর বাচ্চাটা তোমার কি হয়? আমার কেউ না, বাচ্চাটা রাস্তায় পেয়েছি, কিন্তু এত কথা আপনাকে কেন বলবো? ডাক্তার কই? সিস্টার দিয়া,
স্যার। বাচ্চাটাকে ওর কোল থেকে নাও, মাথায় ব্লিডিং হচ্ছে, ইমিডিয়েটলি সেলাই দিতে হবে। এই আপনি কি সব বলছেন? দেখেন, এটা শুটিং করার টাইম না। বাচ্চাটা সত্যি অসুস্থ, ওকে সত্যি সত্যি ডাক্তারের প্রয়োজন। আপনার মতো নকল ডাক্তার মানে মডেল ফডেলকে না, বুঝলেন? নীব্র জবাব দিল না, বাচ্চাটাকে কোল থেকে নিয়ে নিল। সে জানে এই মেয়েকে একটা বলে এ আরো 3টে শুনিয়ে দেবে। নার্স দিয়া বলে, আরে ম্যাম, আপনি জানেন না উনি ডাক্তার? আরে উনি ডাক্তার নিব্রনীল। সাফা হা করে নীব্রর দিকে তাকিয়ে আছে। এবার আবার ডাক্তার। সাফা অবাক হয়ে বলে ওঠে, এই আপনি কি দশভুজা? কত কিছু করেন আপনি, একবার ভিলেন, একবার মডেল, আর এখন ডাক্তার। হাউ ক্যান দিস পসিবল? কেমনে? নীব্র সাফার চোখ বড় করা দেখে হালকা হাসে, যা দেখে দিয়ার মুখ হা হয়ে যায়। তার 3 বছরের চাকরিতে সে কখনো নীব্র নীলকে কোনো মেয়েকে দেখে হাসতে দেখেনি। নীব্র বাচ্চাটাকে দিয়ার কোলে দিয়ে বলে ওঠে, দ্রুত জরুরি বিভাগে নাও, আমি আসছি। দিয়া হাঁটা দেয় বাচ্চাটাকে কোলে নিয়ে, আর বারবার পেছনে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখে। তার তো মাথায় ঢুকছে না এই ভয়ঙ্কর প্রাণী নীব্র বিনা কারণে নোটিশ ছাড়া হাসলো কেমনে। ভয়াবহ ব্যাপার। এটা নিয়ে আজ সবার সাথে একটা সমালোচনার পাহাড় তৈরি করা যাবে। নীব্র অ্যাপ্রনের নিচ দিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে সোজা হয়ে বলে, বাচ্চাটার ফ্যামিলি মেম্বার কোথায়? আমি কি জানি, আমি তো ওকে রাস্তায় পেয়েছি। এসব ছাড়েন, শুধু এটা বলেন আপনি সত্যিই ডাক্তার? তোমার এখনো সন্দেহ আছে? আছে। হোয়াট? না মানে আপনি একজন হয়ে এত কিছু কিভাবে করেন সেটাই সন্দেহ হচ্ছে। আর কি কি পেশায় আপনি নিয়োজিত আছেন বলবেন? তোমার মনে হয় আর কয়টা বাকি আছে? আর নেই। মনে তো হয় আরো 10-12টা। আপনার বাকি পেশাগুলোর মাঝে এটা সুন্দর বেশি, তাই আজ থেকে আপনার নাম চেঞ্জ করা হলো। নীব্র আবার মুখ টিপে হাসল। তা কি নাম দেবে এবার? ভিলেন বাদ, মডেল ফডেলও বাদ, শুধু ডাক্তার সাহেব। তারপর পেছনে ঘুরে পড়ে। নীব্র আবার ফিরে তাকায়, তাকিয়ে বলে একটা মিষ্টি হাসি দেয়। নীব্র অদ্ভুত নজরে দেখে সেই হাসি। মুখের চারপাশে চোখ বুলিয়ে গালের টোলটা খুঁজে, কিন্তু ব্যর্থ হয় সে। চোখ মুখ না খিসলে বা দাঁত বের না করলে সাফার টোল দেখা যায় না। নীব্র ডান হাত দিয়ে সামনের চুলগুলো পেছনে নিল, সবুজ চোখগুলো সরু করে সাফার দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে পেছনে ঘুরে সামনে হাঁটা দেয়। সাফা সামনে আসা চুলগুলো হাত দিয়ে সরাতেই ভিজা ভিজা লাগে হাতটা। সামনে এনে রক্তাক্ত হাত দেখে সাফার মাথা ঘুরে ওঠে, ঘামে তার কপাল ভিজে ওঠে। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে আসে। আজ দুপুরে সে লাঞ্চ করেনি, বাবা বাসায় ছিল না, আর তার বাবা না থাকলে তার খেতে ভালো লাগে না। সব মিলিয়ে শরীর দুর্বল থাকায় সাফা ধাম করে সেন্সলেস হয়ে পড়ে যায়। নীব্র অনেকটাই চলে এসেছে পেছনে। কিছু পড়ার হালকা আওয়াজে নীব্র পেছনে ঘুরতেই সাফাকে দেখল না। নিচের দিকে তাকিয়ে সে চকিতেই সাফার কাছে গেল। ডান হাত ধরে ঘড়ির দিকে তাকিয়ে পালস রেট চেক করলো। খুব ধীর গতি দেখে বুঝতে পারে দুর্বলতাটা। নীব্র চারপাশে একবার তাকালো, একবার ভাবছে কোলে তুলে নেবে, আবার কেন যেন নিতে পারছে না। তবুও সবকিছু উপেক্ষা করে সাফাকে কোলে তুলে নিল। সাথে সাথে নীব্রর হার্ট দ্রুত গতিতে চলতে শুরু করে। নিঃশ্বাস দীর্ঘ হয়ে আসে। নীব্র চোখ বুজে কয়েকটা নিঃশ্বাস নিল। জীবনে প্রথম সে এমন কম বয়সের কোনো যুবতীকে কোলে নিয়েছে। তার মতো স্ট্রং লোকেরও কাঁপাকাঁপি হচ্ছে ভাবতেই তার অবাক লাগে। নীব্র সাফাকে বেরিয়ে শুইয়ে দিল, এক হাতের রক্ত পরিষ্কার করে দিল। নার্সকে স্লাইন নিয়ে আসতে বলল। স্লাইন আনতেই ডান হাতে লাগিয়ে দিল। নার্স অবাক হয়ে দেখছে। বয়স্ক হওয়ায় তার অদ্ভুত লাগছে ব্যাপারটা। নীব্র সাধারণত মেয়েদের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখে। এখানে নিজের রুমের চেক আপ বেডে শুইয়ে দিয়েছে, ব্যাপারটা ভিন্ন। তবুও নীব্র রোগীদের প্রতি যত্নবান ভেবে তিনি এড়িয়ে গেলেন। নীব্র নিজের রুম থেকে বেরিয়ে গেল, মনে মনে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে ওঠে, কি হচ্ছে তো নীব্র? এভাবে ডেসপারেট হওয়ার মতো কিচ্ছু নেই। কুল কুল। নীব্র বাচ্চা মেয়েটার মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে। তাকে একটা কেবিনে রেখেছে। রক্ত একটু বেশিই গেছে, তাই তাকে এক ব্যাগ রক্ত দিতে হয়েছে। সাফার জ্ঞান ফিরতেই নিজেকে এভাবে বেডে দেখে সে একটু ভয় পেয়ে যায়। সুই, স্লাইন, ইঞ্জেকশন এসবে তার ভয় হয় খুব। আর হসপিটাল তো তার সবচেয়ে অপছন্দের জায়গা। সাফা উঠিয়ে দাঁড়িয়ে পড়ে। স্লাইনটা হাত থেকে কিভাবে খুলবে ভেবে পাচ্ছে না, তাই সম্পূর্ণ স্লাইন নিয়েই হাঁটা দেয়। এক হাতে স্লাইন ব্যাগ নিয়ে সাফা নীব্রর রুমে ঘুরছে। এত ডিগ্রি আর প্রাইস দেখে সে মনে মনে বলে ওঠে,
বাপ রে বাপ, কি ব্রিলিয়ান্ট! এত জ্ঞান রাখে কই? সব সময় তো দেখি রাম গরুরের ছানা হাসতে তার মানা হয়ে ঘুরে বেড়াই আক্রুর, একটা আক্রুর মতো। সাফা দুষ্ট বুদ্ধি নিয়ে নিভ্রকে নকল করা শুরু করে। এই মেয়ে, সমস্যা কি? তুমি বেশি কথা বলো, চুপ করো, তা না হলে ফেলে দিব। সাফা নিভ্রর অ্যাপ্রনটা গায়ে জড়িয়ে নেয়। বেশ কষ্ট হয় তার, ব্যথাটাও পায়। তবুও অ্যাপ্রনটা পরে স্টেথোস্কোপ কানে দিয়ে রোগী দেখার ভঙ্গিতে বলে ওঠে। কি সমস্যা আপনার? নিজেই আবার রোগীর জায়গায় জবাব দেয়। পেটে ব্যথা? প্যারাসিটামল 2 বেলা খাবেন, ভালো হয়ে যাবে। আর আপনার কি সমস্যা? জ্বর? প্যারাসিটামল 3 বেলা খাবেন। আর আপনার মাথা ব্যথা? প্যারাসিটামল 4 বেলা, সকালে, দুপুরে, বিকেলে আর রাতে। বলেই হিহি করে হেসে ওঠে। সাফা অ্যাপ্রনটা পরে নাচতে নাচতে সামনে তাকিয়ে থ হয়ে দাঁড়িয়ে যায়। তাড়াতাড়ি নিজের গায়ের অ্যাপ্রনটা নিয়ে টানাটানি করছে। নিভ্র বুকে হাত গুজে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। তার প্রচণ্ড হাসি পাচ্ছে আর মনে মনে ভাবছে এই মেয়ে ডক্টর হলে সব রোগী মারা পড়তো, সব রোগের জন্য প্যারাসিটামল দিয়ে দেবে, তাও 3 বেলা। সাফা ভয়ে অ্যাপ্রনটা খুলতে যাচ্ছে, তাই হাতের স্লাইনের কারণে ব্যথা পাচ্ছে। নিভ্র বুকের হাতগুলো নামিয়ে নেয়, সোজা হয়ে সাফার সামনে এসে দাঁড়ায়। সাফার হাতগুলো অ্যাপ্রন থেকে ছাড়িয়ে নিয়ে ধীরে ধীরে হাত দিয়ে সাফার গা থেকে অ্যাপ্রনটা খুলে দেয়। কান থেকে স্টেথোস্কোপটাও খুলে পাশের টেবিলে রেখে দেয়। সাফা অবাক হয়ে দেখছে। সে ভেবেছে তাকে আজ বেশ ঝাড়ি খেতে হবে। ভাগ্য ভালো, এমন কিছুই হয়নি। নিভ্র এবার সরু চোখে তাকিয়ে বলে, প্যারাসিটামল যদি সব রোগের ওষুধ হয় তবে আমাদের মতো ডাক্তারদের কোনো প্রয়োজনই ছিল না। ভাগ্যিস তুমি ডাক্তারি পড়োনি, তা না হলে রোগীরা এমনি এমনি মারা যেত। যে হারে প্যারাসিটামল 2 বেলা, 3 বেলা, 4 বেলা করছো, হার্ট অ্যাটাক করলেও তুমি এই প্যারাসিটামলই দিতে। মাই গড! বলে হালকা মাথা ঝাঁকিয়ে হেসে ওঠে। সাফা সব ভুলে অপলকে তাকিয়ে আছে। সে জানতই না এই গুমড়ো মুখ ছেলেটা হাসতেও পারে, আর হাসলেও একে এত সুন্দর লাগে। ভাবা যায় সাফা অবাক হয়ে দেখছে। সাফাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিভ্র হাসি থামিয়ে দিল। সাফার ভাবনার ইতি হলেই সে বলে, মেয়েটা কেমন আছে? ভালো আছে? দেখা করতে পারি? চলো আমার সাথে। তবে তার আগে তোমার স্যালাইনটা খুলে দিই, তা না হলে স্যালাইন প্রায় শেষের দিকে, যে কোনো সময় রক্ত উঠে যেতে পারে। এদিকে এসো। সাফা লাফিয়ে 2 কদম দূরে গিয়ে করুণ সুরে বলে ওঠে, না না না, খুলতে হবে না, ব্যথা পাবো, প্লিজ। খুলতে হবে না মানে কি? হ্যাঁ, এটা না খুললে তোমার হাতের রক্ত স্যালাইনের নলে উঠে যাবে। এদিকে এসো মানে এদিকে এসো, ফাজলামি করবে না। দেখেন, আমি কি আপনাকে একটা লাগাতে বলেছি? দেখেন, আমি কি আপনাকে এটা লাগাতে বলেছি? না তো, আপনি নিজেই লাগিয়েছেন। এখন আমি খুলতে চাই না, তাই খুলবো না। প্লিজ, আপনি এটা খুলিয়েন না। জানেন কত ব্যথা হবে? আও, আমার তো এখনই কষ্ট হচ্ছে। সাফার কথা শুনে নিভ্র বিরক্ত হলো। 1 পা 2 পা করে এগিয়ে গেল সাফার কাছে। একটানে ওকে নিজের কাছে এনে কোমর জড়িয়ে নিতে সাফা যেন আকাশ থেকে পড়েছে এমন করে তাকিয়ে আছে। চোখ বড় বড় হয়ে গেছে। নিভ্র এই সুযোগটা কাজে লাগিয়ে হাতের স্লাইনটা খুলে দিতেই সাফা ব্যথা পায়। ব্যথার কারণে সাফার চোখে পানি চলে আসে। নিভ্র বলে, কিছুক্ষণ পরেই ভালো হয়ে যাবে, এখন কান্নাকাটি করবে না, ওকে? ঝগড়াই তো 1 নম্বর, আর সামান্য সুইকে ভয় পাচ্ছ? আজব মেয়ে তুমি। আমি তো তোমাকে সাহসী মনে করেছি। যেভাবে সবার সামনে আমার মাথা বাড়িয়েছ, এইভাবে তাকাবে না, ওকে? চলো মেয়েটার কাছে। নিভ্র মনে মনে হাসলো। সাফার এমন মুখ ফুলানো দৃশ্য দেখে তার ভালোই লাগে, সাথে হাসি পায়। পরক্ষণে আবার নিজেকে সামনে নেয় নিভ্র। সাফা বাচ্চা মেয়েটার সাথে কথা বলছে, তাকে গল্প শোনাচ্ছে। নিভ্র সোফায় বসে দেখছে ওদের। সাফা হাত নাড়িয়ে গল্প বলছে। নিভ্র স্থির দৃষ্টি দিয়ে রেখেছে তাদের দিকে। হঠাৎ একটা মহিলা হাউমাউ করে কেঁদে রুমে ঢুকে পড়ে। সাফা নিভ্র দুজনেই অবাক হয়। সাফার হাতের ভাঁজ থেকে বাচ্চাটা চেঁচিয়ে বলে, আম্মু, আম্মু, আমি এখানে, তুমি কোথায় ছিলে? সাফা বুঝতে পারে বাচ্চাটার মা এ। সাফা সরে ওনাকে জায়গা করে দেয় আর মুচকি হেসে নিভ্রর পাশে বসে পড়ে। নিভ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝতে পারে এরা মা মেয়ে। সাথে সাথে তার মাথার রগগুলো ফুলে ওঠে। মনে মনে বলে, কেমন মা, মেয়েকে রাস্তায় একা রেখে করে? নিভ্র বিরক্তির সাথে রাগ নিয়ে মহিলাটিকে কিছু বলবে বলে বসা থেকে উঠে দাঁড়ায়। সাফা নিভ্রর হাত ধরে বসিয়ে দেয় আর তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, মায়ের গায়ে স্পেশাল একটা গন্ধ থাকে, বুঝলেন?
সে গন্ধ শুধু সন্তানরাই পায়। আমি যখন ভূতের মুভি দেখে তার কোলে গুটিসুটি মেরে জড়িয়ে ঘুমাতাম তখনই এটা পেতাম। মা তো জোনাকির আলোর মতোই আমাদেরকে আলোকিত করে। দেখেন বাচ্চাটা এতক্ষণ চুপ করেছিল, কিন্তু মাকে পেয়ে সে ব্যথা ভুলে তার সাথে হেসে হেসে কথা বলছে, কত খুশি দেখাচ্ছে। মাকে জড়িয়ে গায়ের ঘ্রাণ নিচ্ছে। নীব্র সাফার দিকে তাকিয়ে আছে। মায়ের সম্পর্কে বলা কথাগুলো তার কলিজা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, চোখ ভিজে আসছে। হঠাৎ পুরনো কথা মনে হতেই সে সাফার হাত ঝাড়ে দিয়ে উঠে দাঁড়ায়। বাচ্চাটাকে আর তার মাকে একবার দেখে কাচের গ্লাস ঠেলে বেরিয়ে যায়।